প্রিয় ছাত্রছাত্রী সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব ক্লাস 10 এর ধাতু নিষ্কাশনের নীতি। তোমরা আগের ক্লাসে দেখেছো যে ধাতু, খনিজ, আকরিক, ধাতুর সংকর এগুলো আলোচনা করেছি। আজকে ধাতু নিষ্কাশনের নীতি আলোচনা করব। ধাতু আকরিকের মধ্যে যেভাবে থাকে, লবণ বা বিভিন্ন অক্সাইড হিসাবে, সালফাইড হিসাবে থাকতে পারে, মূলত সেগুলো ক্যাটায়ন হিসাবে থাকে। আমি যদি এটা কমনলি এম ধরি, এম এন প্লাস এন এর মান 2 হতে পারে, 3 হতে পারে, বা আরো অন্য একক হতে পারে। এখানে ওই এন সম্পর্কীয় ইলেকট্রন নিয়ে ধাতুতে পরিণত হবে আয়নটি। অর্থাৎ এই যে প্রক্রিয়াটি ঘটছে এটি বিজারণ প্রক্রিয়া। যেহেতু ইলেকট্রন গৃহীত হচ্ছে তাহলে একটু বিজারণ প্রক্রিয়া। তাহলে যখন আকরিক থেকে আমরা ধাতু নিষ্কাশন করি সেটি একটি বিজারণ প্রক্রিয়া। এটা তোমরা মনে রাখবে। এবার যেভাবে ধাতু নিষ্কাশন করা হয়, সেটাকে বলা হয় ধাতু নিষ্কাশন পদ্ধতি। তার আগে আমরা এই বিজারণ প্রক্রিয়া যে তোমরা দেখছো, এই ধাতু ইলেকট্রন গ্রহণ করে, ধাতু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হচ্ছে, এটি কিন্তু সমস্ত ধাতুর ক্ষেত্রে এক নয়। কোনটির ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, কোনটির কম, অপেক্ষাকৃত কম, কোনটির আরো কম। তাই এটা আমরা দেখতেও পারি যে তোমরা যদি কপার সালফেট দ্রবণে লোহার পেরেক যোগ করো, তাহলে দেখবে লাল কপারের পদক্ষেপ পড়বে। লাল কপারের পদক্ষেপ পড়বে, কারণ এখানে এফি এর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। এফি এর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। যাদের ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি তাদের বলা হয় বেশি সক্রিয় ধাতু। আর সিউর অপেক্ষিত কম। তা এই ইলেকট্রন ত্যাগের প্রবণতা অনুযায়ী ধাতুর একটা সক্রিয়তা সারি আমরা তৈরি করতে পারি। এটাকে বলা হয় অনেক সময় তড়িৎ রাসায়নিক সারি, যেটা আমরা দেখি যে এই সমস্ত ধাতুগুলো পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, এই জন্য এদের বেশি সক্রিয় ধাতু বলা হয়। আবার জিঙ্ক, এফি, এসএন, পিবিএইচ, সিইউ এরা অপেক্ষাকৃত এদের তুলনায় কম ইলেকট্রন ত্যাগ করে। বা অন্যথায় বলতে পারি এরা জলের সঙ্গে খুব সহজে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আর এইখানে এই যে জিঙ্ক, এফি এরা সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে না। আর নিচে যেগুলো আছে সেগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না। তাহলে এদের বেশি সক্রিয়, এটা অপেক্ষাকৃত কম সক্রিয়, এদের কম সক্রিয় বলা হয় এজিএউ। এরা সোনা রূপা। আমরা প্রকৃতির তার প্রতিফলনও দেখি, এরা কম সক্রিয় বলে এজিএউ, সোনা রূপা এগুলো অনেক সময় মুক্ত অবস্থায় পাওয়া যায়। তা তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে, 4টে অপশন দিয়ে বলতে পারে সব থেকে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কোন ধাতুটি উপরে আছে। এটা একবারে মাধ্যমিক এসেছিল। এখানে পটাশিয়াম, অনেক বইয়ে লিথিয়াম আছে। তা তোমাদের আশা করি মাধ্যমিকে যখন দেবে এই কনফিউশনটা রাখবে না, পটাশিয়াম দিলে লিথিয়াম দেবে না, বা লিথিয়াম দিলে পটাশিয়াম দেবে না। লিথিয়ামটি হাইড্রেশন এনথালপির কারণে লিথিয়ামে বেশি হয়, সেটা তোমরা উঁচু ক্লাসে দেখবে। এবার আমরা চলে আসি সরাসরি ধাতু নিষ্কাশনের পদ্ধতিগুলিতে। যেমন একটি হলো কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতি তোমরা নাম দেখেই বুঝতে পারছো, কার্বন দিয়ে বা কোক দিয়ে বিজারণ করা হয়। এখানে মূলত এই যে সক্রিয় ধাতু অক্সাইডগুলো কার্বন বিজারণে অংশগ্রহণ করে না। এই জিঙ্ক, এফি এই টাইপের অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর
অক্সাইডগুলো এই পদ্ধতিতে অংশগ্রহণ করে, কারণ তোমরা জানো এদের আয়নগুলির অক্সিজেনের মধ্যে একটা তীব্র আসক্তি থাকে, তাই ফলে এরা কার্বন দ্বারা বিজারিত করা যায় না। এবং এদের অক্সাইড যদি আকরিকগুলো অক্সাইড না হয় তাহলে অক্সাইডে পরিণত করা হয় প্রথমে, তারপরে কার্বন দিয়ে বিজারিত করা হয়। যেমন জিঙ্ক অক্সাইড কে কার্বন দিয়ে বিজারিত করলে উত্তপ্ত, মূলত এখানে 1400 এই টাইপের 1400 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হয়, তাহলে কার্বন মনোক্সাইড হয় আর জিঙ্ক ধাতু। উষ্ণতার হেরফের করলে অনেক সময় কার্বন ডাই অক্সাইডও উৎপন্ন হতে পারে, উৎপন্ন হয়। তাহলে কার্বন বিজারণ পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সক্রিয় জিঙ্ক, এফি এই টাইপের ধাতুগুলো থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। তাই এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন দিতেই পারে, বলতে পারে যে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম ও এফি এর মধ্যে কোনটি কার্বন বিজারণের সাহায্যে ধাতু নিষ্কাশন করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি আমরা বলবো, সেটা হল থার্মিক পদ্ধতি। থার্মিক পদ্ধতি দেখা যায় বিশেষ ধাতু, বিশেষ করে অ্যালুমিনিয়াম 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেনের প্রতি এর একটা তীব্র আসক্তি আছে। 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যালুমিনিয়ামের একটা অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি আছে, ও চাই সেই উচ্চ উষ্ণতায় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে। তাহলে কোনো যদি ধাতু অক্সাইড নিই, যেমন Fe2O3, এখানে যদি অ্যালুমিনিয়াম দেয়া হয় এল, তাহলে Al2O3 তৈরি হবে প্লাস Fe। তাহলে দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা লোহা নিষ্কাশন করতে পারবো। এই পদ্ধতি বলা হয় থার্মিক পদ্ধতি। এবং এই যে বিক্রিয়াটি লিখলাম, এই একটা মিক্সচার যেখানে আয়রন তৈরি হচ্ছে, এই মিক্সচারটা খুব গুরুত্বপূর্ণ। আর বিশেষ বিশেষ কাজে এই 3 আয়তন ফেরিক অক্সাইড আর 1 আয়তন অ্যালুমিনিয়াম মিক্সচারটাকে বলা হয় থার্মিক মিক্সচার। থার্মিক মিক্সচার এটা বিশেষ করে অনেক সময় ফাটা বা ভাঙা লোহা জোড়া দিতে লাগে, যেমন রেল লাইনে ফাটল হলে বা জাহাজে ফুটো হলে সেখানে থার্মিক মিক্সচার দিয়ে জোড়া দেয়া হয়। তাই এরকম প্রশ্নও দিতে পারে যে থার্মিক পদ্ধতি বা থার্মিক মিক্সচারের একটি ব্যবহার লেখো, বা এমসিকিউ প্রশ্ন দিতে পারে থার্মিক পদ্ধতিতে কোন ধাতুকে ধাতু নিষ্কাশনের কাজে ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম। এবার আমরা এই ধাতুগুলো দেখলাম, কিন্তু বেশি সক্রিয় ধাতু হলে আমরা কিভাবে ধাতু নিষ্কাশন করব। আরেকটি পদ্ধতি আমরা করব, সেটা হলো তড়িৎ বিজারণ। এইখানে বেশি সক্রিয় ধাতুগুলো নিষ্কাশন করা যায় তড়িৎ বিজারণ পদ্ধতির সাহায্যে। যেমন সোডিয়ামের ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এটা গলিত অবস্থায় যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে Na+Cl- তৈরি হবে। এবং ক্যাথোডে কি হবে, ক্যাথোডে কি বিক্রিয়া হবে, ক্যাথোডে Na+ যাবে, ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে বুঝতেই পারছো। আর অ্যানোডে Cl- ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। তা বুঝতেই পারছো যে আমরা ক্যাথোডে সোডিয়াম পাবো। তা তড়িৎ বিজারণ পদ্ধতিতে কিন্তু বেশি সক্রিয় ধাতুগুলোকে থেকে আমরা বেশি সক্রিয় ধাতুগুলোর অক্সাইড থেকে বা যৌগগুলো থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। তাহলে এই কিছু পদ্ধতি তোমাদের আছে যেগুলো সিলেবাসে তোমরা ভালো করে পড়বে, এবং প্রত্যেক জায়গা থেকে এরকম এমসিকিউ বা ছোট প্রশ্ন বা 1 নম্বর প্রশ্ন বা 2 নম্বর প্রশ্ন কিন্তু আসতে পারে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এইভাবে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। এবার আমরা চলে যাব ধাতুর ক্ষয়। তোমরা জানো যে বা দেখেওছো যে লোহাকে যদি আমরা ফেলে রাখি, লোহার উপর একটা বাদামি বর্ণের মরিচা পড়ে, মরচে বলি, তা সেখানে দেখতেই পাও যে আস্তে আস্তে লোহাটা মরচে পড়ে পড়ে ক্ষয় হয়ে যায়। এরকম অনেক ধাতুরই হয়, আমরা আস্তে আস্তে আসবো। তা মরচে পড়াটাই আমরা প্রথমে আলোচনা করি। যে মরচে যে বাদামি বর্ণের যৌগ, সেটি হলো
Fe2O3xH2। এটা কিভাবে পড়ে কারণ কি আমরা আসবো পরে। তাই এর শর্ত আছে, যেখানে আমি বিক্রিয়াগুলো আলোচনা করবো দেখবে যে এই শর্ত বলতে জল এবং অক্সিজেনের উপস্থিতি কিন্তু দরকার, না হলে মরিচা পড়বে না। জল বা অক্সিজেনের কোনো একটি অভাব হলে কিন্তু মরিচা পড়ে না। তা কেন মরিচা পড়ে? তা মরিচা পড়ার কারণটা আমরা আলোচনা করি। দেখো, লোহা যখন পড়িয়েছি আগের ক্লাসে, যারা দেখোনি আগের ক্লাসটা আমার দেখে নেবে, 10-এর ধাতুবিদ্যার প্রথম ক্লাসটা, আমি এটা আজকে দ্বিতীয় ক্লাস নিচ্ছি। যে লোহার মধ্যে কার্বনের ভাগ একটা থাকে এবং এই কার্বনের পরিমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে, বা লোহার উপরে তলটা অসমান হতে পারে। তার কারণে কোনো কোনো জায়গায় আয়রন এফি ইলেকট্রন ত্যাগ করে Fe2+ আয়নে পরিণত হতে পারে। অন্য জায়গায় তার ঠিক উল্টোটা হবে। যেখানে Fe ইলেকট্রন ত্যাগ করে Fe2+ আয়নে পরিণত হবে, তাহলে সেখানে অ্যানোড হিসাবে সেই জায়গাটা কাজ করতে পারবে। এবং অন্য জায়গায় যেটা সৃষ্টি হবে সেটা ক্যাথোড হবে। তাহলে ওই যে টোটাল লোহার উপরের সারফেসটা একটা তড়িৎ রাসায়নিক কোষ হিসাবে কাজ করে। তাহলে এটা হলো অ্যানোড। ক্যাথোডে কি হয়, এই 4H+ 4টি ইলেকট্রন নিয়ে H এবং সেটি অক্সিজেন দ্বারা জাহিত হয়ে জলে পরিণত হয়। তো H+ কোথা থেকে আসে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে। H+ আসে মূলত ওই যে তোমাদের বললাম যে মরিচা পড়ে মূলত জলের উপস্থিতিতে। জল থেকে H+ আসতে পারে। এবং আরেকটি সোর্স হতে পারে, জল এবং কার্বন ডাই অক্সাইড কার্বনিক অ্যাসিড তৈরি করতে পারে, সেখান থেকে H+ আসতে পারে। তাহলে সামগ্রিক বিক্রিয়াটি কি হলো, 2Fe+O2 4H+ থেকে 2Fe2+ 2H2। এই যে Fe2+ এটি অক্সিজেন দ্বারা জাহিত হয়ে ফেরিক অক্সাইডে পরিণত হয় এবং সেটি XH2, X মানে X এর মান 2 হতে পারে বা 3 হতে পারে, সেই সংখ্যক জলের সঙ্গে যুক্ত হয়ে কখনো 2 দেখা যায়, কখনো 3 যুক্ত হয়ে মরিচা তৈরি করে। মরিচা হলো আর্দ্র ফেরিক অক্সাইড মরিচা। তা আমরা মরিচা পড়ার কারণটা পড়লাম। এই যে মরিচা পড়ার কারণ, এটি মাধ্যমিকে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, গত বছর আসেনি, 21 সালের মাধ্যমিক যারা দেবে তাদের এটা আসতে পারে। এটা বেশ কয়েকবার এসেছিল, তোমরা ভালো করে এই কারণটা দেখে নেবে। তা মরিচা পড়ে, তাহলে আমরা নিশ্চয়ই চাইবো মরিচা না পড়ুক, কারণ লোহার ক্ষয় হয়। তা মরিচা কিভাবে প্রতিরোধ করা যায়? তোমরা এই ধরনের সহজ সহজ প্রশ্ন আসে মাধ্যমিকে খুব, এবং যারা একটু চোখ কান খোলা থাকে তারা লিখতেও পারবে যে আমরা বাইরে দেখি লোহার উপরে আলকাতরা করা হয়, লোহার উপরে রং করা হয়। এখন অনেকে দেখো যে গ্যালভানাইজ আয়রন, জিআই বলে, লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। এই গ্যালভানাইজেশনটা পরীক্ষায় খুব আসে, লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেয়া হয়। মানে জিঙ্ক যেহেতু একটু কম সক্রিয় ধাতু, আমরা আগেই দেখলাম। বা অনেক সময় নিকেলের প্রলেপ দেওয়া হয় লোহার উপর, নিকেল করা বলে। তা এরকম প্রলেপ দিয়েও কিন্তু আমরা মরিচা পড়া রোধ করতে পারি। আচ্ছা, এবার অন্যান্য ধাতুগুলোর ক্ষেত্রে আমরা দেখে নিই যে কি ধরনের ক্ষয় হয়। কপার যদি দিই, দেখা যায় কপারের উপরে সিইউ একটা সবুজাভ আস্তরণ করে। বেসিক কপার কার্বনেটের একটি আস্তরণ তৈরি হয়, সবুজাভ। তোমরা দেখেছো তামার জিনিস ফেলে রাখলে তার উপর একটা সবুজাভ আস্তরণ তৈরি হয়, সেটাও কিন্তু একটা কপারের ক্ষয় সৃষ্টি করে। একই রকম ভাবে অ্যালুমিনিয়াম যদি নিই, অ্যালুমিনিয়ামের উপরে একটা সাদা আস্তরণ তৈরি হয়, Al2O3। হ্যাঁ, তাহলে এই ধাতুগুলো কিন্তু ক্ষয়ীভূত হয়। শুধু লোহা নয়, এরকম অনেক ধাতুই কিন্তু পরিবেশে ক্ষয়ীভূত হয়। তা এই কপারের বেসিক কপার কার্বনেট, এই সবুজাভ আস্তরণ, এগুলো আসতে পারে তোমাদের পরীক্ষায়, তোমরা এগুলো কিন্তু
করো। এবার এই যে ধাতুগুলো বিভিন্ন পদার্থের সঙ্গে বিক্রিয়া করছে, এবার আমরা দেখি খাবার পরিবেশন করার সময় বা খাবার রাখার সময় বা খাবার প্যাকিং করার সময় বিভিন্ন ধাতুর ব্যবহার করা হয়, যেমন অ্যালুমিনিয়াম ফয়েল বলা হয় বা অ্যালুমিনিয়ামের পাত্র, জিঙ্কের পাত্র, কপারের পাত্র। তা এই যে খাবার প্যাকিং করার কিন্তু সব সময় সমস্ত খাবার কিন্তু প্যাক করা উচিত নয়। বিশেষ করে টক জাতীয় খাবার, টক জাতীয় যেমন চাটনি হতে পারে বা কাটা ফল বা রসালো ফল বা পাকা ফল, তার মধ্যে জৈব অ্যাসিড গুলো থাকে, জৈব অ্যাসিড গুলো থাকে, সেইগুলো মূলত যদি আমরা অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করি, অ্যালুমিনিয়াম বা তোমার জিঙ্কের পাত্র ব্যবহার করি, তাদের সঙ্গে বিক্রিয়া করে জৈব লবণ তৈরি করে, জৈব লবণ তৈরি করে। এই লবণগুলো কিন্তু বিষাক্ত, শরীরের পক্ষে বিষাক্ত এই লবণগুলো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই আমরা এই টক জাতীয় খাবার বা ফল বা যার মধ্যে অ্যাসিড থাকতে পারে, সেই সমস্ত খাবার কিন্তু অ্যালুমিনিয়াম বা জিঙ্ক এই ধরনের পাত্র বা যে পাত্রের মধ্যে, তোমরা জানো জিঙ্ক অনেক ধাতু সংকরের মধ্যেও আছে, সেই ধরনের পাত্রগুলো আমরা ব্যবহার করব না। একটি প্রশ্ন এখান থেকে আসেও তোমাদের, যে অ্যালুমিনিয়ামের ফয়েলে চাটনি খাওয়া উচিত নয় কেন? এখান থেকে এরকম প্রশ্ন দিতে পারে। কারণ অ্যালুমিনিয়াম যদি চাটনিতে তোমার জৈব অ্যাসিড থাকে, তার সঙ্গে বিক্রিয়া করে যে লবণ তৈরি করে, জৈব লবণ, সেটি কিন্তু শরীরের পক্ষে বিষাক্ত, শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। ওই জন্য অ্যালুমিনিয়ামের পাত্রে আমরা চাটনি খাবো না বা চাটনি পরিবেশন করব না। তাহলে আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হলো। ধাতুবিদ্যা এই পর্যন্তই, তোমরা বাড়িতে পড়বে, এখান থেকেও অনেকগুলো প্রশ্ন আসে। এর পরেও যদি কোনো কারো জিজ্ঞাসা থাকে, আমাকে অবশ্যই কমেন্টে লিখে জিজ্ঞাসা করবে, এবং তোমরা লিখে লিখে পড়বে এবং কোশ্চেন সলভ করবে বিভিন্ন জায়গায়, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে মনে রাখা, এবং মাধ্যমিকের কোশ্চেন গুলো তোমরা ঠিকঠাক উত্তর দিতে পারবে। সবাইকে ধন্যবাদ। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে আলোচনা হবে।